মানে যদি হয় ক্যান্সার সেটা না আনসার। হয়তো অনেক চিকিৎসা আবিষ্কৃত হয়েছে, এটা সত্য। অনেক ক্যান্সার ভালো হয়ে যায়, এটাও সত্য। ক্যান্সার যে হয়ে গেছে অনেক সময় সে জানেই না, দেখা গেল বেশিরভাগ প্রেজেন্টেশন নিয়ে আসে যখন ছড়িয়ে পড়ে। বি ভাইরাস যদি পজিটিভ হয়, সি ভাইরাস যদি পজিটিভ হয়, আলফা বিটা প্রোটিন যদি বেশি থাকে, আমরা ধরে নিতে পারি এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা। যাদের সক্ষমতা ভালো তারা অনেক দামি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ধরতে পারে, সুতরাং তাদের বেলা ঠিক আছে। কিন্তু আমাদের মতো দেশে অনেক ক্যান্সার সহজে ধরা পড়ে না। ব্রেস্ট ক্যান্সারের যে স্ক্রিনিং কিন্তু খুবই সহজ এবং অত্যন্ত বিনা পয়সা করা যায়। অনেক পেশেন্ট আসে বলে, স্যার আমরা তো এমনি মরে যাবো, স্যার আমাকে একটু বিষ এনে দেন, খেয়ে ফেলি স্যার, মরে যাই স্যার, আর ভালো লাগে না স্যার। রেড ক্রস সোসাইটি সাধারণত আত্মমানবতার সেবায় কাজ করে। 30 থেকে 40% কাজ হলো স্বাস্থ্য সম্পর্কিত, আর বাকি কাজগুলো হলো আপনার ডিজাস্টার সম্পর্কিত। ক্যান্সারের ট্রিটমেন্টটা যদি সরকারিভাবে আরও বেশি সহযোগিতা করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ অনেক রোগী ভালো হয়ে যাবে। ক্যান্সার শব্দটা শুনলেই যেন একটা ভয় কাজ করে, কিন্তু ভয় নয়, সচেতনতা আর সময় মতো চিকিৎসাই হতে পারে ক্যান্সার থেকে বাঁচার সবচেয়ে বড় ভরসা। অনেক সময় ক্যান্সার নিঃশব্দে শরীরে বাসা বাঁধে, আর আমরা বুঝতেই পারি না যে দেরি হয়ে যাচ্ছে। অথচ আগে ভাগে শনাক্ত করা গেলে অনেক ক্যান্সারই এখন পুরোপুরি নিরাময়যোগ্য। আজ স্বাস্থ্য বেলায় আমরা জানবো ক্যান্সার কেন হয়, কিভাবে আগে ভাগে ধরা যায়, আর চিকিৎসায় এসেছে কি কি আধুনিক পরিবর্তন। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আজিজুল ইসলাম 1962 সালে গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল ছিলেন এই স্বনামধন্য চিকিৎসক এবং শিক্ষাবিদ। 1985 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে MBBS সম্পন্ন করে তিনি কর্মজীবন শুরু করেন। 1986 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন এবং পরবর্তীতে 1999 সালে মেডিসিনে FCPS ডিগ্রি অর্জন করেন। 2015 সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টার থেকে মেডিকেল অনকোলজিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের চেয়ারম্যান এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজসেবায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম অনন্য। আসিয়া মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে মানব সেবায় নিবেদিত রয়েছেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার স্বাগত আপনাকে আমাদের কালবেলা স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। স্যার প্রথমেই জানতে চাইবো, ক্যান্সার শব্দটা শুনলেই আমরা অনেকেই ভয় পাই, এটা আসলে শুরু হয় কিভাবে এবং এটি কতটা ঝুঁকিপূর্ণ? আসলে ক্যান্সার শব্দটা শুনলে আসলেই ভয় পাওয়ার মতো কথা, কারণ এখনও ওই কথাটা প্রবাদটা কোনো কোনো জায়গায় ক্ষেত্রে সত্য। মানে যদি হয় ক্যান্সার সেটা না আনসার। হয়তো অনেক চিকিৎসা আবিষ্কৃত হয়েছে, এটা সত্য। অনেক ক্যান্সার ভালো হয়ে যায়, এটাও সত্য। কিন্তু অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে। সবাই কিন্তু ক্যান্সারের চিকিৎসা অ্যাফোর্ড করতে পারে না। বিশেষ করে আমাদের মতো দেশের উন্নয়নশীল দেশ যারা আছে বা অনুন্নত দেশ যারা আছে, তাদের জন্য এখনও এই ক্যান্সারের চিকিৎসা, আমরা রোগ নির্ণয় থেকে ইনভেস্টিগেশনস এবং চিকিৎসা করা অনেক কস্টলি হয়ে যায়। সেই জন্য যদিও ক্যান্সার অনেকটা নিরাময়যোগ্য হয়ে গেছে, এখন অনেক ক্যান্সার আর্লি ধরা পড়লে ভালো হয়ে যায়, বাট বেশিরভাগ ক্যান্সারই আসে লেট স্টেজে আমাদের দেশে, বিকজ আমাদের সেই রকম স্ক্রিনিং সিস্টেম নাই, পদ্ধতি নাই, আর স্বাস্থ্য খাতে আমার মনে হয় বাজেটের এখনও ঘাটতি আছে। সেই জন্য যাদের অনেক টাকা পয়সা তারা বেস্ট কেয়ারটা পায়। কিন্তু আমার মনে হয়, আমি যেহেতু প্র্যাকটিক্যালি আমি ডাক্তারি করি, আমি দেখি রোগীরা আসে, এখনও কিন্তু সেই পর্যায়ে সবাই ক্যান্সার চিকিৎসা করার মতো সক্ষমতা নাই। সেই জন্য যদিও আনসার আছে, তারপরেও আমার মনে হয় আরও মানুষের সক্ষমতা বৃদ্ধি করার সুযোগ আছে, এবং ক্যান্সারের ট্রিটমেন্টটা যদি সরকারিভাবে আরও বেশি সহযোগিতা করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ অনেক রোগী ভালো হয়ে যাবে। স্যার আমাদের দেশে কোন ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায় এবং নারী পুরুষের মধ্যে ক্যান্সারের পার্থক্যটা কি আসলে? আমাদের দেশে যেই ক্যান্সারগুলি বেশি হয়, সাধারণত পৃথিবীর সব দেশগুলো বেশি হয়,
তবে কিছু ক্ষেত্রে বেশি পার্থক্য আছে। কোনো কোনো দেশে হয়তো একটা গলার ক্যান্সার বেশি হয়, কোনো কোনো দেশে একটা লাং ক্যান্সার বেশি হয়, বাট ওভারঅল ক্যান্সারের যে প্রিভিলেন্স মোটামুটি একই রকম। যেমন ধরুন আমি যদি মহিলাদের বলে ব্রেস্ট ক্যান্সার ইজ দ্য কমনেস্ট ক্যান্সার ইন দ্য গ্লোবালি, ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। তারপরে আমরা যদি পুরুষদের বলি সাধারণত প্রোস্টেট ক্যান্সার দ্য কমনেস্ট ক্যান্সার, আর মহিলাদের বেলা আরও একটা ক্যান্সার কমন সার্ভাইকাল ক্যান্সার। আর এইগুলি সারা যেগুলি কমন ক্যান্সার যদি বলি, যেমন লাং ইজ দ্য কমনেস্ট ক্যান্সার, স্টমাক ক্যান্সার ইজ দ্য কমনেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, হেড নেক ক্যান্সার, লিভার ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, এগুলো কিন্তু যথেষ্ট পর্যাপ্ত হয়ে থাকে। আর বাচ্চাদের বেলা কিছু ক্যান্সার অবশ্যই বেশি হয়ে অ্যাকিউট লিম্ফোব্লাস্ট লিউকেমিয়া এবং জার্ম সেল টিউমার এগুলি বেশি হয়ে থাকে। স্যার, অনেক সময় শরীরে ক্যান্সার থেকে যায় কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। এই লক্ষণগুলো আসলে কি এবং কিভাবে মানুষ বুঝবে যে আমার শরীরে ক্যান্সার রয়েছে? বিশেষ করে যে সলিড টিস্যু ক্যান্সার, আমরা সাধারণত দুই রকম ক্যান্সার আমরা ভাগ করে থাকি। একটা হলো সলিড টিস্যু ক্যান্সার, একটা হলো ব্লাড টিস্যু ক্যান্সার। সলিড টিস্যু ক্যান্সারগুলো বলতে সলিড অর্গানে যেগুলো হয়ে থাকে, যেমন মনে করুন যে লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এগুলো সলিড টিস্যু ক্যান্সার। আর যেটা ব্লাড ক্যান্সার সেটা ব্লাড সেল থেকে ওঠে, যেমন অ্যাকিউট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা। তো প্রত্যেকটা ক্যান্সারই যদি আর্লি স্টেজে হয় দেখা অনেক সময় কোনো সিমটমই থাকে না। যেমন মনে করুন আমি যদি প্রোস্টেট ক্যান্সারের কথাই বলি, প্রোস্টেট ক্যান্সারে সাধারণত পুরুষদের হয়ে থাকে 50 বছর বয়স ঊর্ধ্ব। যত বেশি বয়স হবে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি তত বাড়বে, 50, 60, 70, 80। ওনারা অনেক সময় বুঝতেই পারে না তাদের ক্যান্সার। সাধারণত অনেকের বয়স হলে প্রোস্টেটিক সিমটম হয়। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কিছু লক্ষণ, যেমন পেশাব ঘন ঘন হওয়া, পেশাব আটকে থাকতে না পারা ইত্যাদি, বা রাত্রেবেলা অনেকবার পেশাবে যাওয়া, এইগুলো হলো প্রোস্টেট বড় হওয়ার লক্ষণ। মানে এটাকে বলে বিনাইন প্রোস্টেট। কিন্তু ক্যান্সার যে হয়ে গেছে অনেক সময় সে জানেই না। দেখা গেল বেশিরভাগ প্রেজেন্টেশন নিয়ে আসে যখন ছড়িয়ে পড়ে, যেমন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ব্যাক বোনে ছড়িয়ে গেল, পুরো ব্যাক বোন হাড্ডিগুলোতে ভার্টেব্রাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ভেঙে যাওয়ার অবস্থা, তখন অনেক পেন নিয়ে আসে। এত পেন আমরা ডিরেকশন করতে 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 আমরা পেয়ে গেলাম পরে এটা PSA লেভেল ইজ ভেরি হাই, প্রোস্টেট এনলার্জ। সুতরাং বেশিরভাগ ক্যান্সারই সহজে কিন্তু বোঝা যায় না। ফর এক্সাম্পল স্টমাক ক্যান্সার রোগী যদি, যেহেতু স্টমাকের একটা অংশ আছে আপনি জানেন, ফান্ডাস, এন্ট্রাম, পাইলোরাস। ফান্ডাস যদি ক্যান্সার হয়, ফান্ডাসটা এমন একটা জায়গায় হয় এখানে আপনি খাবারটা ওখানে কিন্তু ফান্ডাস ক্রস করে চলে যায়, খাবার চলে এন্ট্রামে। যদি এন্ট্রাল ক্যান্সার হয় তাহলে স্টমাকের এন্ট্রামে ক্যান্সার হলে ওই খাবারটা ওখানে পড়লে একটা ব্যথা হতে পারে, কিন্তু ফান্ডাসে কিন্তু কোনো ব্যথাই হবে না। সুতরাং স্টমাকের ফান্ডিক ক্যান্সার আপনি টেরও পাবেন না যতক্ষণ না পর্যন্ত অনেক বড় হবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে না যাবে, আপনি টেরই পাবেন না। ঠিক তদ্রূপ আমি যদি কোলন ক্যান্সারের কথা বলি, এমন একটা জায়গায় আছে, ওটা কোলনের ইন্টেস্টাইন এমন জায়গায় হয় যেটা ওয়ালের মধ্যে সংযুক্ত, বাধাপ্রাপ্ত করছে না, পায়খানা হচ্ছে ঠিক মতো হচ্ছে, তো দেখা গেল যে আমরা ধরতেই পারি না। এরকমই প্রত্যেকটা ক্যান্সার যে আর্লি স্টেজ হয় অনেক সময় আমরা টেরই পাই না। তারপর আমরা কিছু কিছু প্রাথমিক আমরা অক্ষর আমি বলবো, কিন্তু সাধারণত আর্লি স্টেজে অনেক ক্যান্সার কিন্তু বোঝা যায় না, বাট দেরিতে ধরা পড়ে। সেই জন্য আমার মনে হয় যদি আমাদের দেশে এই ক্যান্সারগুলো স্ক্রিনিং টেস্ট করার সুযোগ থাকে, পার্টিকুলারলি যদি ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং আছে আমাদের, ইট ইজ অ্যাভেলেবল এবং আমরা করা হচ্ছে, সেই জন্য আমরা আর্লি স্টেজেই আমরা বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ধরা পড়তে পারি, কিন্তু অন্য ক্যান্সারকে আমরা ধরতে পারি না। এটা আমাদের একটা দুর্ভাগ্য, আমাদের জন্য না, সমগ্র পৃথিবীতেই। বাট যারা স্বয়ংসম্পন্ন দেশ, যারা ধনী দেশ, যাদের সক্ষমতা ভালো, তারা অনেক দামি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ধরতে পারে। সুতরাং তাদের বেলা ঠিক আছে, কিন্তু আমাদের মতো দেশে অনেক ক্যান্সার সহজে ধরা পড়ে না। স্যার, আমাদের অনেকেরই ধারণা রয়েছে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে, এই ধারণাটা আসলে কতটুকু সত্য? এই ধারণাটা আসলে মোটেও ঠিক না, কারণ ক্যান্সারের ডায়াগনোসিস করতে আপনার বায়োপসি করতেই হবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা ধরে নিলাম একটা ক্যান্সার, আমাদের ব্রেস্ট একটা লাম্প, অথবা লিভারের কথা বল, লিভারে একটা লাম্প আছে, টিউমার আছে। তো আমি যদি এই টিউমারটা আমি লিভারের অন্যান্য যে কিছু টেস্ট আছে, যেমন আমরা মনে করি বি ভাইরাস যদি পজিটিভ হয়, সি ভাইরাস যদি পজিটিভ হয়,
আলফা বিটা প্রোটিন যদি বেশি থাকে আমরা ধরে নিতে পারি এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা, লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা। কিন্তু এটা যদি আমরা ডায়াগনোসিস নাই করতে পারি কোনোদিনও ট্রিটমেন্ট করতে পারবো না, কারণ আমি বায়োপসি মানে হিস্টোপ্যাথোলজি না করলে আমার ট্রিটমেন্ট করা সম্ভব না। তা এবং আমাকে করতেই হবে। আর অলরেডি যে ক্যান্সারটা, অনেক ক্যান্সারই আমাদের কাছে আসে যে অ্যাডভান্স স্টেজ, অলরেডি ছড়িয়ে গেছে, যেমন প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার এবং স্টমাক ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার ছড়ানো অবস্থায় আসে। আর আমি যদি বায়োপসি না করি তাহলে আবিষ্কার কীভাবে হবে? সুতরাং এটা মোটেও এটা একটা ভুল ধারণা, অনেকের ধারণা, অনেকে হয়তো বুঝে না, জানে না, হতেই পারে, সবাই তো আর ক্যান্সার বা ইভেন ডাক্তারের মতো হয়তো অনেকেই নাও জানতে পারে, বাট এই জন্য কোনো ছড়ানোর কোনো সুযোগ নাই। আর যেমন ব্লাড ক্যান্সারের বোন ম্যারো করতে হবে, বোন ম্যারো করলে এটা কোথায় ছড়াবে? ছড়ায় বোন ম্যারো তো সারা সমস্ত শরীরের সমস্ত বোনেই, বোন ম্যারোগুলোতে ক্যান্সার সেল আছে। এটা একটা ভুল ধারণা, বাট আমি মনে করি যে এটা আমাদেরকে ইগনোর করা উচিত। মানে এই ধারণাটা একেবারেই ভালো। আচ্ছা স্যার, যদিও আমরা এই যে প্রশ্নটি করব সেটার অ্যান্সার অলরেডি পেয়েছি, তারপরেও একটু স্পেসিফিক বলতে চাই, আপনি একটু ছোট করে অ্যান্সার দিন। ব্রেস্ট ক্যান্সার বা কোলন ক্যান্সারের মতো যে ক্যান্সারগুলো রয়েছে সেগুলোতে স্ক্রিনিং টেস্ট আসলে কতটুকু কার্যকর? আমি মনে করি ইভেন আমাদের দেশেও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং খুব ভালো কার্যকর, জি, এবং এটা খুবই মিনিমাম খরচে করা যায়। যেমন আমরা যদি ব্রেস্ট ক্যান্সারের বেলা স্ক্রিনিং করি, খুবই সিম্পল হলো সেল ব্রেস্ট এক্সামিনেশন, মানে নিজে নিজে ব্রেস্ট পরীক্ষা করা, SBE যেটাকে বলে। তো এবং এটা যদি আমরা হেলথ ওয়ার্কারদের মাধ্যমে, আমাদের ক্যান্সার সেন্টারগুলোর মাধ্যমে অথবা হেলথ ওয়ার্কারদের মাধ্যমে আমরা যদি শিখিয়ে দিতে পারি যে নিজের ব্রেস্টটা কীভাবে পরীক্ষা করা যায়, তাহলে কিন্তু আমরা এই অতি সহজেই আমরা বুঝতে পারি কোথাও কোনো ব্রেস্টের টিউমার, লাম্প বা চাকা আছে কি না। এটা যেমন এক্সাম্পল দেই, এই সেল বেস এক্সামিনেশন সাধারণত করতে হয় ধরেন যখন গোসল করবে, তখন গোসল করে যদি সাবান দিয়ে যদি আপনি ব্রেস্টটা যদি কেউ ঠিকমতো একটু রাব করে, তখন যখন পিচ্ছিল থাকে তখন সহজেই একটা লেগে যায় আছে। এবং এইভাবে দেখতে হবে যে আশেপাশে ফিলিং করতে হবে কোনো এনি টিউমার ছোটো কারো হাতে পড়বে। সো সেলফ এক্সামিনেশন দেখেন এটা চিপেস্ট মানে বিনা পয়সায় চেষ্টা করা যায়। এবং তাছাড়াও যদি আমার জন্য ছোটোখাটো যদি কিছু হাতে লাগে, উই ক্যান গো ফর দ্য মোর ইজিয়ার, মানে এ লিটল বিট কস্টার, বাট আলট্রাসোনোগ্রাম খুব বেশি দামি না, আলট্রাসোনোগ্রাম করা যায়। পরবর্তীতে অনেক সময় মেমোগ্রাম করাও লাগতে পারে। সুতরাং এই ব্রেস্ট ক্যান্সারের যে স্ক্রিনিং কিন্তু খুবই সহজ এবং অত্যন্ত বিনা পয়সা করা যায়। তদ্রূপ সার্ভাইকাল ক্যান্সারের একটা জিনিস আছে যেটা আমরা অনেক সময় পেপসমিয়ার টেস্ট করি। আমরা পেপসমিয়ার টেস্ট করলে সিম্পল একটা ওখান থেকে একটু নিয়ে আমরা যে স্মেয়ার নিয়ে যে মাইক্রোস্কোপ করলে আমরা দেখতে পারবো এটা কোনো ক্যান্সার সেল আছে কিনা নাই। এটাও একটা সিম্পল টেস্ট। সো এই দুইটা ক্যান্সার খুব সহজেই কিন্তু স্ক্রিনিং করা যায়, কোনো টাকা পয়সাও লাগে না, মানে মিনিমাম খরচ লাগে। স্যার কত বছর বয়স থেকে ঝুঁকি থাকে? আর বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার সাধারণত এভারেজ এজ হলো, কমন এজ হলো 40+- 40 নিচে খুব কম, উপরে বেশি হয়। 40 থেকে 50 বেশি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। কিন্তু আমরা কিন্তু 25 বছর 20 বছরও তো ব্রেস্ট ক্যান্সার পেয়ে থাকি। বাট মেজরিটি অফ দ্য পেশেন্ট সাফার্স ফ্রম দ্য ব্রেস্ট ক্যান্সার। দি কমন এজ হলো 40 বছরের পাশাপাশি, 40, 50, 60, 70 বেশি হইলে বেশি হয়, কিন্তু 40-এর কাছাকাছি বেশি, বাট 30-এর নিচে খুবই কম বাট পাওয়া যায়। আর সার্ভাইকাল ক্যান্সারটা আরেকটু বয়স বেশি হয়, সাধারণত ধরেন 40 বছরের পরে বেশিরভাগ থাকে, 30, 25, 35 খুবই কম পাওয়া যায়। সুতরাং লাং ক্যান্সার কথা যদি বলি, লাং ক্যান্সার সাধারণত 40 বছরের বেশি উপরে হতে হয়, 40-এর নিচে খুব কম পাওয়া যায়, 30 বছর 30 হতে পারে। আর প্রোস্টেট ক্যান্সার আমি আগে বলেছি 50-এর নিচে খুবই কম, 50, 60, 70 যত বয়স বাড়ে তত বেশি হতে পারে। স্যার ক্যান্সারের ক্ষেত্রে জিনগত বা পারিবারিক ঝুঁকি আসলে কতটা থাকে, থাকলে আগে ভাগে কিভাবে সতর্ক হতে পারি আমরা, এবং এটার চিকিৎসা আসলে কতটা অ্যাভেলেবল বা টেস্ট কতটা অ্যাভেলেবল বাংলাদেশে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এবং এটা আমাদের জানা উচিত। যদি দেখা যায় কোনো পরিবারের মধ্যে কোনো ভাই বোন বা বাবা মা, ফুপু ফুপা, মামা, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা, ব্লাড কানেক্টেড যারা, তাদের মধ্যে যেন কোনো ক্যান্সার থাকে সেটা জেনেটিক্যালি ট্রান্সমিট হতে পারে। যেমন আমি যদি বলি BRCA মানে ব্রেস্ট ক্যান্সার অ্যান্টিজেন 1, ব্রেস্ট ক্যান্সার অ্যান্টিজেন 2, ওই BRCA1 যদি পজিটিভ থাকে সেই ফ্যামিলিতে
সেই সদস্যদের মধ্যে কিছু ক্যান্সার হতে পারে, হওয়ার প্রবণতা বেশি থাকে, যেমন ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার। এই জিনিসগুলো কিন্তু BRCA এর সাথে সম্পর্কযুক্ত। আর BRCA একটা জেনেটিক টেস্ট, যেটা ব্লাড থেকে করা যায়। সুতরাং আপনি BRCA একটা স্ক্রিনিং টেস্ট আমরা ধরতে পারি। আর ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাদের মধ্যে আমরা সতর্ক থাকতে হবে। যদি কারো ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার থাকে, আমরা তাদের মধ্যে এই টেস্টটা বেশি করব। যেমন আপনি হয়তো জানেন, ওই যে আমাদের যে একজন প্রাচ্যের অ্যাঞ্জেলিনা জোলি, ওনার মা ব্রেস্ট ক্যান্সারের রোগী ছিলেন। উনি নিজে টেস্ট করে দেখেছেন ওনার BRCA1 পজিটিভ। উনি করলেন কি প্রোফাইলেকটিক বাইল্যাটারাল মাস্টেক্টমি করে ফেললেন, যাতে ভবিষ্যতে যে ব্রেস্ট ক্যান্সার না হতে পারে। এটা রিকনস্ট্রাকটিভ সার্জারি করেছেন, কোনো অসুবিধা নেই। তো এরকম আরও কিছু পজিটিভ আছে, যেমন আমরা কোলন ক্যান্সারের কতগুলা মার্কার আছে, আমরা সেই টেস্টও করতে পারি, সেই জিন স্টাডি করে বলা যায়। আর আজকাল তো অনেক ভালো, আমাদের দেশে শুরু হয়েছে অল্প বিস্তর, এটাকে বলে আপনার জিন অ্যানালাইসিস। নেক্সট জেনারেশন জিন সিকোয়েন্সিং করলে কিন্তু আমাদের এই অ্যাবনর্মাল জিনগুলা, অ্যাবনর্মাল মিউটেশনগুলো আমরা পাই, তাদের ক্যান্সার সম্ভাবনা বেশি থাকে। তখন এদেরকে আমরা ওই জিন অনুসারে আমরা যদি তার স্ক্রিনিং করতে বলি, যেমন ওই জিনটা মানে জিন যদি শো করে যে তার ব্রেস্ট ক্যান্সার হতে পারে, জিন যদি শো করে কোলন ক্যান্সার হতে পারে, জিন যদি শো করে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, জিন যদি শো করে লাং হতে, আমরা ওই স্ক্রিনিং করতে গেলে আমাদের অবশ্যই আমরা সহজেই রোগ হওয়ার আগেই আমরা ধরতে পারবো। যদিও NGSটা আমাদের এখন কমন নয়, বাট নট আনকমন, নট ভেরি কমন, বাট আছে, একটু খরচ বেশি পড়ে। বাট আশা করবো ভবিষ্যতে খুব শীঘ্রই আমাদের এটা শুরু হয়ে যাবে। স্যার, আমার একটি ব্যক্তিগত প্রশ্ন, অনেকে দেখা যাচ্ছে যে বয়স আফটার 40-50 পরে নারী পুরুষ বোধ ক্যান্সার হচ্ছে, তো তার তো সন্তান রয়েছে, তাদের সন্তানদের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিটা কতটুকু থাকে, বা আপনি যেহেতু বলেন জিনগত একটা পসিবিলিটি থাকে, তো সেই ক্ষেত্রে সন্তানদেরও কি হওয়ার সে পরবর্তী সময়তে ইয়াতে থাকে কিনা? অ্যাকচুয়ালি জেনেটিক, যেমন আমি বলেছিলাম BRCA1, তারপরে পলিফিসিস কলোনির বেলায় অবশ্যই ফ্যামিলির ফ্যাক্টর। ইভেন নেক্সট জেনারেশন জিন সিকোয়েন্সিং কিন্তু এগুলি ধরা পড়ে। এবং আমি মনে করি যাদের ফ্যামিলিতে ক্যান্সার আছে তাদের ছেলে মেয়েদেরকে ওই ব্যাপারগুলোতে, ওই ক্যান্সারগুলোতে একটু স্ক্রিনিং একটু অল্প বয়সী করে নেওয়া ভালো হয়। যেমন মনে করেন একটা আমার এমনও ক্যান্সার পেশেন্ট আছে, আমি দেখেছি যে একটা ফ্যামিলির 6 জনের মধ্যে 5 জনই ক্যান্সার আক্রান্ত, আর একটা ফ্যামিলি 4 3 জনই ক্যান্সার আক্রান্ত। তো এদের ফ্যামিলির বেলা খুবই গুরুত্বপূর্ণ, তারা যেন ওই স্ক্রিনিং টেস্ট করে। বিশেষ করে এই দেখেন, একটা BRCA1 পজিটিভ হলে 4টা ক্যান্সার হতে পারে। সুতরাং এটা আমি মনে করি খুবই এখন এটা সহজ হয়ে গেছে আমাদের পরিবারের, যদি আরও সিনিয়রদের বা ফার্স্ট জেনারেশন ক্যান্সার, সেকেন্ড জেনারেশন টেস্ট করা উচিত। স্যার, বর্তমান সময়ে ক্যান্সার মানে মৃত্যু, আধুনিক এই সময়ে বর্তমানে এই কথাটা, এই ধারণাটা কতটা সত্য? হ্যাঁ, এটা আসলে এক সময় এটা ক্যান্সার মানে মৃত্যু ছিল, কিন্তু আমি এতক্ষণ আমি যা বললাম নিশ্চয়ই কিছুটা আমার দর্শকরা বুঝবে। আমি বলেছি, আমার মনে হয় যদি আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়ে, এবং সমস্ত ক্যান্সারই কিন্তু মোটামুটি 95% ক্যান্সারই ট্রিটমেন্ট করে ভালো করা যায়, সার্জারি করে ফেলা যায়। কারণ ক্যান্সারের প্রাইমারি কিউরেটিভ ট্রিটমেন্ট হলো সার্জারি। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যে সলিড টিস্যুর ক্যান্সারের ফার্স্ট ট্রিটমেন্ট ইজ দ্য সার্জারি ইন দ্য আর্লি স্টেজ। তারপরে সার্জারির পরে যে প্রয়োজন অনুসারে হয়তো রেডিওথেরাপি দেওয়া লাগতে পারে, কেমোথেরাপি দেওয়া লাগতে পারে, ইমিউনোথেরাপি দেওয়া লাগতে পারে, টার্গেট থেরাপি দেওয়া লাগতে পারে। কিন্তু সব কিছু তো এখন আমাদের অ্যাভেলেবল হতে পারে যে ইমিউনোথেরাপি আমাদের অ্যাভেলেবল কম বা কস্টলি, কিন্তু সমস্ত ট্রিটমেন্ট কিন্তু অ্যাভেলেবল। আর্লি স্টেজে ধরা পড়লে এবং সমস্ত ক্যান্সারই আমি মনে করি ভালো করা সম্ভব, সুস্থ হওয়া সম্ভব। ইভেন যদি লেট স্টেজেও কোনো ক্যান্সার ধরা পড়ে, যেমন ব্রেস্ট ক্যান্সার এবং কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এদের কতগুলা এখন যে আপনার যে মলিকুলার টেস্ট আমরা করতে পারি, যেমন আমরা যদি BRCA1 করতে পারি কোনো ক্যান্সারে, যদি আমরা EGFR টেস্ট করতে পারি কোনো ক্যান্সারে, যদি ROS1 টেস্ট করতে পারি, আমরা যদি EGFR টেস্ট করতে পারি, এই ক্ষেত্রে এদের কিন্তু টার্গেটেড থেরাপি আছে। ইভেন কিছু ট্যাবলেট দিয়েও এইগুলি ভালো করা যায়। ইভেন অ্যাডভান্স স্টেজ হলো টার্গেট থেরাপি দিলেও আপনার 4 বছর 5 বছর রোগী ভালো থাকে। এবং তার চেয়েও আরও লেটেস্ট ট্রিটমেন্ট যেটা ইমিউনোথেরাপি, যেটাকে বলে ইমিউনোথেরাপি ইজ লিটল বিট কস্টলি, বাট স্টিল আমাদের দেশে বিভিন্ন কোম্পানি ইমিউনোথেরাপি শুরু করেছে। ইমিউনোথেরাপি দিয়েও আমরা দেখতে পাচ্ছি ইভেন স্টেজ 4 ডিজিজ যেটা ছড়িয়ে গেছে,
সেই পেশেন্টও 4 বছর 5 বছর ভালো থাকছে। সুতরাং এফোর্ড করতে পারলে আমরা যদি চেষ্টা করি, আমাদের দেশ মানে পৃথিবীর কোনো কোনো দেশেতে এইগুলো সবই আছে, বাট আমরাও এই সচেতনতা এবং আমাদের এই আর্লি ডিটেকশন, স্ক্রিনিং টেস্ট এবং আমাদের এফোর্ট যদি আমরা করতে পারি, আমরা যদি জনসাধারণের জন্য অনেক জায়গায় যদি আমরা সাশ্রয়ী মূল্যে যদি ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে আমি ক্যান্সারকে এখন আর আমি খুব একটা ভয়ের কারণ দেখি না। ইভেন অন্য রোগের মতোই, ইভেন সিওপিডি বলেন, স্ট্রোক বলেন, সব রোগীতে পেশেন্ট সাফা করে মারা যায়। তা আমি মনে করি এটাও সেরকম হয়ে গেছে। স্যার, কেমোথেরাপিতে মানুষের ভয় রয়েছে, চুল পড়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া শরীর, আগের মতো এই ভয়টি আছে নাকি বর্তমান আধুনিক সময়ে চিকিৎসায় কোনো পরিবর্তন এসেছে? কেমোথেরাপিতে আসলে মানুষের একটা ভয়, তবে কেমোথেরাপি অবশ্যই অনেক পরিবর্তন হয়েছে। যেমন ধরেন আগে একমাত্র ইনজেকশন ছিল কেমোথেরাপি, যেটাকে আমরা বলি এখন বলি কনভেনশনাল কেমোথেরাপি, কিন্তু এখন কিন্তু কেমোথেরাপি ছাড়াও আমাদের টার্গেটেড থেরাপি আছে, যেমন ইনজেকশন বিভাসেজমে এটা হলো কেমোথেরাপি ছাড়াও কিন্তু টার্গেটেড ইনজেকশনস। তারপরে আপনার ইমিউনোথেরাপি টার্গেটেড ইনজেকশনস। তো কেমোথেরাপি যদিও ভয়াবহ বা অনেক কষ্ট হয়, বাট সেরকম ছাড়াও কিন্তু এখন টার্গেট থেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে। এবং কেমোথেরাপিও যদি আমরা এখন আগে যেভাবে দেওয়া হইতো তার মতো দেওয়া হয় না। আগে আমি যদিও শুনেছি যে কোনো যে প্রিমেডিকেশন দেওয়া হতো না, মানে কেমোথেরাপি যে সাইড এফেক্ট যেগুলো হয়, যেমন বমি হয়, তারপরে মাথা ব্যথা হয়, ব্যথা হয়, এই সিমটমগুলো এখন হয় না। এই জন্যে যে কেমোথেরাপির আগে এখন একটা প্রিমেডিকেশন দেওয়া, আমরা কিছু কিছু সাইড এফেক্ট কমানোর জন্য আগেই কিছু ওষুধ দিই, কোনো সময় আগের দিন থেকে কিছু ওষুধ খাওয়ানো শুরু করি যাতে করে বমি না হয়, লুজ মোশন না হয়, এবং কোনো ওষুধ ওই দিন থেকে শুরু করি কিছু ইনজেকশন, প্রিমেডিকেশন। এবং দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম। আগে সরাসরি ইনজেকশন দেওয়া হতো, এখন কিন্তু 500 ml 1000 ml ডাইলিউট করে আস্তে আস্তে দেওয়া হয়, যেন রোগীর গায়ে আস্তে আস্তে যায়। একে তো প্রিমেডিকেশন দিয়ে আমরা সাইড এফেক্ট কমিয়ে দিলাম, কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার সময় কিন্তু অনেক সিমটমগুলো হয় না। পরবর্তী যে সিমটমগুলো হয়, যেমন পরে যেগুলো হয়, ধরেন এটা অনেক আমরা জানি বমি হতে পারে, মুখে ঘা হতে পারে, চুল পড়ে যেতে পারে, এইগুলো কিন্তু অনেক কমানো যায়। হাতে ঘা হতে পারে, অনেক ওষুধপত্র আছে। আমি প্র্যাকটিসিং ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে আমি মনে করি এখন আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে, এবং আমাদের রোগীদেরকে আমার কাছে যেগুলো আসে আমি মনে করি তারা যথেষ্ট কমফোর্টে, স্বস্তির সাথে এবং আস্থার সাথে ট্রিটমেন্ট পাচ্ছে। স্যার, বাংলাদেশে কি এখনো আধুনিক ক্যান্সারের চিকিৎসা পাওয়া যায় নাকি এখনো বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে? এটা খুব ভালো প্রশ্ন। আসলে কিন্তু আধুনিক ট্রিটমেন্টও পাওয়া যায়, বাট লিমিটেড ইজ ভেরি স্কোপ ইজ ভেরি লিমিটেড। মানে ধরেন এই কম্প্রিহেনসিভ সেন্টার আমি যদি বলি, যেমন আমার সময় থেকে ঢাকা সিএমএইচে একটা ক্যান্সার সেন্টার প্রতিস্থাপিত হয়েছে, এবং এটা একটা 11 তলার বিল্ডিং, প্রায় শেষের দিকে। এখানে কিন্তু 30% সিভিল লোক চিকিৎসা পায়, এটা অনেকে জানেও না। আর 70% ডিফেন্সের পেশেন্ট পায়, ডিফেন্সের বাবা মা সহ ট্রিটমেন্ট পায়। কিন্তু এই কম্প্রিহেনসিভ সেন্টার কিন্তু খুব কম আছে। আমি যদি বলি সবসময় প্রথমেই বলবো সিএমএইচ ইজ দ্য নাম্বার 1 কম্প্রিহেনসিভ সেন্টার 1। তারপর যদি বলি আমি এবার হাসপাতাল, তারপরে কম্পারেটিভলি স্কয়ার, ইউনাইটেড, মেডিনোভা, লেবিট, পুরোপুরি কম্প্রিহেনসিভ না হলেও অনেক ট্রিটমেন্ট হয়, কিন্তু অনেক কস্টলি, সবার জন্য এটা সম্ভব না। সেই জন্য আমাদের দেশে এখনও ক্যান্সার ট্রিটমেন্ট আছে, কিন্তু এই এফোর্ড করতে পারে না, এটাই বড় সমস্যা। স্যার, এইচপিভি ভ্যাকসিন নিয়ে অনেক কথা শোনা যায়, আসলে এটার সত্যি কি ক্যান্সারের জন্য কোনো কার্যকরী ভ্যাকসিন? হ্যাঁ, এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সত্যি সত্যি এটা একটা ভাইরাস, এটা অনেক আগে থেকে আছে, অনেক পৃথিবীর জন্ম থেকেই হয়তো বা এই ভাইরাসটা আছে, কিন্তু আগে আমাদের জানা ছিল না। আমরা গত প্রায় 20-25 বছর যাবত আমরা জানতে পেরেছি যে এইটা ক্যান্সার, কিছু কিছু ক্যান্সারকে ত্বরান্বিত করে, মানে কিছু কিছু ক্যান্সার এটা প্রোটো অঙ্কন হিসেবে কাজ করে। তো বিশেষ করে আমরা গত 5-7 বছর আগে এটা প্রমাণিত হয়েছে আমাদের বাংলাদেশে, এটা মানে শুরু হয়ে গেছে অলরেডি টিকা দেওয়া। এবং এই ভাইরাসটা বিশেষ করে কিছু ক্যান্সার বেশি করে, পার্টিকুলারলি বেশি করে সবচেয়ে সার্ভাইকাল ক্যান্সার, তারপরে করে আপনার হেড নেক ক্যান্সার, তারপরে করে ভেজাইনাল ক্যান্সার, তারপরে করে পিনাইল ক্যান্সার। এই ক্যান্সারগুলোর সাথে এইচপিভি ভাইরাসের সম্পর্ক আছে, এটা প্রমাণিত, বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার। এবং এই এইচপিভি ভাইরাস যদি আমরা দিতে পারি, এইচপিভি টিকা যদি আমরা দিতে পারি, দেখা গেল যে 70-80% সার্ভাইকাল ক্যান্সার রিস্ক কিন্তু কমে যায়। এবং আমার মনে পড়ে আমি থাকতে
আরও 5 বছর আগে বা 4 বছর আগে সেনাবাহিনীদের সবার জন্য এইচপিভি ভাইরাস আমরা আমাদের মেয়েদের জন্য, বিশেষ করে 20 বছর পর্যন্ত মেয়েদের জন্য আমরা বাধ্যতামূলক দিয়েছিলাম, আমরা দিতে পেরেছিলাম। সম্ভবত এখন সারা বাংলাদেশেরই সব জায়গায় মনে হয় এইচপিভি ভাইরাস ইপিআই শিডিউলের অন্তর্ভুক্ত করা হয়ে গেছে, এখন সবাই পায়। সুতরাং আমি মনে করি ভবিষ্যতে এখন থেকে 10-15 বছর পরে সার্ভাইকাল ক্যান্সারের ইনসিডেন্ট অনেক কমে যাবে। যেমন মনে করেন স্মল পক্সে আগে অনেক লোক মারা যেত, কিন্তু টিকা দেওয়ার পর থেকে স্মল পক্স এখন ইরেডিকেট হয়ে গেছে। আমি মনে করি অ্যাটলিস্ট ইরেডিকেশন না হলেও সার্ভাইকাল ক্যান্সার যে আরও অন্যান্য ফ্যাক্টর যেহেতু আছে, বাট এটা একটা প্রধান ফ্যাক্টর। আমি বিশ্বাস করি 10-15 বছর পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা, মহিলারা, আমাদের মা বোনেরা অবশ্যই সার্ভাইকাল ক্যান্সার থেকে থেকে কম আক্রান্ত হবে। স্যার, অনেকেই মনে করেন মোবাইল ফোন বা ওয়াইফাই রেডিয়েশন থেকে ক্যান্সার হতে পারে, সায়েন্টিফিক্যালি ব্যাখ্যায় এর ভিত্তি আসলে কতটা? তো মোবাইল ফোনেরটা আমি ভালো বলতে পারবো না, এটা এখনো কোনো প্রমাণিত না। তবে রেডিয়েশন থেকে যারা কাজ করে, যেমন রেডিওথেরাপি মেশিন, রেডিওলজি মেশিন বা রেডিয়েশন ইনজুরি, ইভেন সানলাইট থেকে রেডিয়েশন হয়, এই রেডিয়েশনের সাথে কিন্তু ক্যান্সারের যথেষ্ট সম্পর্ক আছে। এবং আমি এমনও পেশেন্ট পেয়েছি যে আমি তাকে ব্রেস্ট ক্যান্সারের জন্য রেডিও হয়ে দিলাম 10-20 বছর আগে, পরে তার বাম ব্রেস্টে আমরা রেডিও দিলাম, বাম লাং ক্যান্সার হলো, এরকম আমরা রোগী পেয়েছি। সুতরাং রেডিয়েশন হ্যাজার্ড প্রমাণিত, তবে মোবাইলটা আমি প্রমাণিত পাই নাই। এটা কত নিশ্চয়ই ডিপেন্ড করে রেডিয়েশন, কোন ধরনের রেডিয়েশন এবং কতটুকু ডোজ, কী পরিমাণ। নিশ্চয়ই মিনিমাম এই মোবাইলে সম্ভবত মিনিমাম রেডিয়েশন ইনজুরি, মিনিমাম রেডিয়েশন এক্সপোজ হয় বলে আমার ধারণা। বাট রেডিয়েশন ইজ এ ফ্যাক্টর, এক্স-রে, গামা-রে, এগুলির মাধ্যমে ক্যান্সার হতে পারে। স্যার, ক্যান্সার চিকিৎসায় মানসিক শক্তিটা আসলে কতটা ইম্পর্টেন্ট? রোগী এবং রোগীর পরিবারের মানসিক শক্তিটা কেমন থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা অত্যন্ত জরুরি। আমি মনে করি যে মানসিক শক্তি যদি না থাকে তাহলে বডির ইমিউনিটি কিন্তু কমে যায়। আমি যদি মনে করি যে আমার তো ক্যান্সার হয়ে গেছে, শেষ, তাহলে তো আমি শেষ হয়ে গেলাম, মানে মরার আগেই মরা হয়ে গেল আর কি। সুতরাং আমার যদি মানসিক শক্তি না থাকে, আমার অনেক রোগী আছে এত ভালো লাগে, তাই বলে স্যার আমি ক্যান্সার হয়েছে, সোয়াট, মানুষ তো বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসে নাই, মানুষ কিন্তু মরার জন্যই পৃথিবীতে আসছে। সুতরাং এইটা যারা মেনে নেয়, যারা আমার ক্যান্সার মৃত্যু তো এমনি হবে, কিসে হবে? যদি দেখা গেলো আমার ব্রেস্ট ক্যান্সারের রোগী, আমার কোলন ক্যান্সার রোগী ক্যান্সারে মারা যায় না, মারা যায় অন্য রোগে। বাট যাদের মধ্যে সেই সাহসটা আছে, সে মনোবল আছে, তাদের কিন্তু বডি ইমিউনিটি বুস্ট আপ হয়ে যায় এবং তারা সহজেই অনেক কিছু সহ্য করতে পারে এবং তাদের প্রগনোসিস ভালো হয়। আর যারা বেশি ভয় পায়, বেশি কাতর হয়, যারা কনফিউজড হয় বেশি, তাদের মধ্যে দেখেছি প্রগনোসিস ভালো হয় না। সুতরাং মনোবল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার, চিকিৎসায় খরচ বহন করা অনেকের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায়, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই জটিল কিছু চিকিৎসার জন্য। তো সরকারি বা প্রাতিষ্ঠানিকভাবে এখন কি ধরনের সহায়তা দিচ্ছেন আপনারা বা দেওয়া শুরু হয়েছে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিছু স্টাডিতে দেখা গেছে, স্টাডিগুলো হয়তো অনেক আগের, যে গড়ে এভারেজে একটা মানুষের মানে ইররেসপেক্টিভ অফ টাইপ অফ ক্যান্সার প্রায় 10 লক্ষ টাকা খরচ হয় এভারেজ। মানে কম বেশি তো আছেই, হয়তো কারো 2 লক্ষ টাকা, কারো 1 কোটি টাকা, কিন্তু এভারেজে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ হয় একটা পেশেন্টের ট্রিটমেন্ট করতে। এইটুকু এফোর্ড করার ক্ষমতা কি আমাদের আছে? কতজনের আছে? নিশ্চয়ই নাই, ম্যাক্সিমামেরই নেই, নিশ্চয়ই নাই। তো সেই জন্য, এবং আমি মনে করি যে আমি যদি এই ধরনের স্বাস্থ্য সেবার জায়গায় থাকতাম, আমার যদি সে ক্ষমতা থাকতো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার দর্শকরা যারা শুনছেন, আমি হলে প্রথমেই বাংলাদেশে এখন এই সরকারের এবারে কমসে কম 10টা রেডিওথেরাপি মেশিন আনাতাম এবং প্রাইভেট সেক্টরে আমি কমসে কম আরও 30টা-50টা মেশিন আনানোর ব্যবস্থা করতাম। এবং আপনাকে বলি যে খুবই কষ্ট লাগে যে আমরা যারা ট্রিটমেন্ট করি তারা যে কেন তাদের ফিডব্যাকটা কি নেওয়াই হয় না, নাকি তারা ওই সমস্ত জায়গায় যেতেই পারে না। আমার খুবই কষ্ট হয় যে রোগীগুলো আসে, স্যার আমার তো মরেই যাব, এখন স্যার টেস্ট হতে করতে পারবো না, কী করবো? শুধু ক্যান্সার ডায়াগনোসিস করার অ্যাবিলিটি অনেক জায়গায় নাই, এফএনসি নাই, গোরবায়োপসি নাই, পেট সিটি স্ক্যান নাই, তখন খুবই কষ্ট হয় যে আমরা কি করতে পারলাম। তো আমি আবার বলছি যে
রেডিওথেরাপির আমাদের মেশিন বাংলাদেশে এখন আমাদের যে পরিমাণ ক্যান্সার হয়, আমাদের ফর এক্সাম্পল আমি বলি আপনাকে যে এখন সব সময় দেশের মধ্যে 15 থেকে 20 লক্ষ ক্যান্সার রোগী থাকে এবং প্রত্যেক বছর 15 থেকে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ রোগী নতুন ক্যান্সার ডায়াগনোসিস হয়। তো এই পেশেন্টগুলির জন্য রেডিওথেরাপি দেওয়ার কোনো আমাদের পর্যাপ্ত মেশিন নাই, কারণ আমাদের প্রয়োজন আপনার 150 থেকে 200 মেশিন। কিন্তু আমি যদি বলি এখন সরকারি বেসরকারি মিলিয়ে আছে আমাদের 20টা মেশিন, তাহলে কত পার্সেন্ট? 25%-এরও কম, 10% মেশিন আছে। তাহলে এই 10% মেশিন দিয়ে কি রেডিওথেরাপি দেওয়া সম্ভব? আর রেডিওথেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট টুলস ফর পার্টিকুলার ইন প্যালিয়েটিভ ট্রিটমেন্ট অ্যান্ড কিউরেটিভ ট্রিটমেন্ট। তা আমি এর জন্য আমি কি বলবো আর যে আমি এখানে আমি আপনার মাধ্যমে কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা প্লিজ দয়া করে রেডিওথেরাপি মেশিন, একটা মেশিনের দাম আমি ধরে নিলাম নাই 50 কোটি 60 কোটি টাকা, তাহলে 200 মেশিনের দাম কত হয়? 200 মেশিনের দাম কত হয়? 50 দুগুণে না 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা দিয়ে একজন ব্যক্তির কাছে ছিল। 1000 কোটি এক ব্যক্তির মাধ্যমে বিদেশ দেশ থেকে পাচার হয়ে গেছে। অনেক ড্রাইভারের কাছে অনেক 1000 কোটি টাকা পাওয়া গেছে। এই টাকাটা কি ফ্যাক্টর? আমি মনে করি ইচ্ছার ফ্যাক্টর। আমি বলবো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবশ্যই এদিকে খেয়াল করা উচিত। পেট সিটি স্ক্যান আপনি করতে যান, এখানে আপনি পাবেন ডেট পাবেন না, 3 মাস পর টেস্ট ডেট পাবেন। আপনি একটা মলিকুলার টেস্ট করতে যান, 1-2 জায়গা আছে, মানে রুগী তো আপনার বললাম 1.5 লক্ষ 2 লক্ষ, কোথায় যাবে? বাধ্য হয়ে মানুষ বিদেশে ঝুঁকে যায়। তা আমার মনে হয় এখানে কি কোনো ষড়যন্ত্র আছে কিনা আমাদের রোগীকে বিদেশে পাঠানোর জন্য? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার মনে হয় অতীতে কোনো ষড়যন্ত্র ছিল কিনা। আর বর্তমানে আমি রিকোয়েস্ট করব, যদি কোনো ষড়যন্ত্র থেকে আপনারা এখন দায়িত্ব নিয়ে এই ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য আপনার ব্যবস্থা নিন। আমার এটা হাম্বল রিকোয়েস্ট, কারণ আমি ক্যান্সার রোগী প্রত্যেকদিন চিকিৎসা করি, প্রত্যেকদিন অনেক রোগী দেখি। এই রোগীদের জন্য আমি বিশেষ করে লেটেস্ট যে মলিকুলার ল্যাবরেটরি এবং পেট সিটি স্ক্যান এবং রেডিওথেরাপি মেশিনের খুবই স্বল্পতা আছে বলে আমি মনে করি। এই জন্য আমি খুবই দুঃখিত। আর আজকে এই কথাগুলো বলার জন্য আমি যদি কিছু মনে কষ্ট পেয়ে থাকে আমি লজ্জিত এবং দুঃখিত, বাট এটা বলা ছাড়া আমার উপায় ছিল না। স্যার, আপনি তো বলেছেন যে অনেক দিন আপনি সিএমএইচে ছিলেন, অলমোস্ট 5 ইয়ার্স। আপনার একটু ছোট করে যদি বলেন আপনার অভিজ্ঞতা এবং কোনো বিশেষ কোনো যদি মেমোরিজ যদি থাকে যে এটা আপনার ভালো লেগেছে, এটা যদি একটু শেয়ার করেন। খুব ভালো বলেছেন। আমি আসলে এটা আমার সেনাবাহিনীতে আলহামদুলিল্লাহ আমি 37 বছর চাকরি করেছি টোটাল। জি। এবং আলহামদুলিল্লাহ আমি ঢাকা সিএমএইচে 2008 সাল থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত, তখন আমি ছিলাম লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল। এই 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত ঢাকাতেই ছিলাম এবং বিশেষ করে এটা হলো ক্যান্সারের ট্রিটমেন্টের অবদানের জন্যে। তা আমার সময় আমি যখন ক্যান্সার ট্রিটমেন্ট শুরু করলাম, এটা আমার খুবই মনে পড়ে যখন সেখানে কোনো ক্যান্সার সেন্টার ছিল না, সেখানে যখন রেডিওথেরাপি মেশিন ছিল না, সেখানে যখন ডে কেয়ার কেমোথেরাপি ছিল না, সেখানে যখন পেট সিটি স্ক্যান মেশিন ছিল না, সেখানে যখন মডার্ন কোনো সার্জারি ছিল না, তখন আমি মাননীয় সেনাপ্রধানের মাধ্যমে, মাননীয় সেনাপ্রধান তখন ছিলেন জেনারেল বেলাল। আমরা যখন ক্যান্সারের প্রথম পর্ব শুরু করি তখন মেজর জেনারেল বেলাল ছিলেন। আমি মেজর জেনারেল বেলালকে আমি কনভিন্স করলাম, উনি বুঝেছেন, ওনার আত্মীয় অনেকে ক্যান্সার ট্রিটমেন্টের সাথে জড়িত ছিলেন, উনি বুঝেন, জানেন, ওনাকে মোটিভেট করতে পেরেছি। তো আমি বললাম যে স্যার, আমাদের তো সেনাবাহিনী সশস্ত্র বাহিনীতে এখন কোনো ক্যান্সার সেন্টার নাই, ট্রিটমেন্টের মিনিমাম সুযোগ সুবিধা হয়তো শুধুমাত্র সার্জারি, আর কিছু হয় না। আমাদের পেশেন্টগুলো রেডিওথেরাপিতে পাঠাতে হয় ক্যান্সার হাসপাতালে, তারপরে পেট সিটি করতে পারা হয় অন্য হাসপাতালে। তো উনি উপলব্ধি করলেন এবং আমি বললাম যে স্যার, আমার অনেক পেশেন্টগুলো আসে বলে স্যার আমরা তো এমনি মরে যাবো স্যার, আমাকে একটু বিষ এনে দেন, খেয়ে ফেলি স্যার, মরে যাই স্যার, আর ভালো লাগে না স্যার। ও যাবো আজকে স্যার ক্যান্সার হাসপাতালে মহাখালীতে, বলবে স্যার আজকে মেশিন খারাপ, আপনার ডেট আজকে নাই, কালকে একটা পেশেন্ট পাঠালাম পেট সিটি স্ক্যানের জন্য, ডেট পাওয়া গেল না, বললো যে 1 মাস 2 মাস 3 মাস। এই ধরনের মন মানসিকতা যখন তারা রোগীরা ফেরত আসতো আমার কাছে, বলতো স্যার আমরা তো নিজেরা তো মরতে পারবো না স্যার, আপনি কিছু আমাকে ওষুধ দিয়ে দেন, আমরা মরে যাই স্যার, তাও ভালো স্যার, এত কষ্ট সহ্য হয় না, এত দূর ভালো লাগে না। এই কথাগুলো আমার মনকে খুব নাড়া দিয়েছে। আমি চেষ্টা করেছি আন্তরিকভাবে ওনাদেরকে সেবা দেওয়ার জন্য এবং আমি সেনাপ্রধানকে বোঝানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ উনি বুঝলেন। বোঝার পরে ঢাকা সিএমএইচের ক্যান্সারটা প্রথম ফেজের উনি অনুমোদন নিলেন
তৎকালীন সরকার প্রধানকে রিকোয়েস্ট করে, এবং এটার কাজ শুরু হয়েছে 2016 সালে এবং 18 সালে উদ্বোধন হয়েছে। তখন 4 তলা বিল্ডিং হয়ে গেছে তখন। এবং এখানে আমাদের কী শুরু হলো, আমাদের রেডিওথেরাপি দেওয়া শুরু হলো, আমাদের কেমোথেরাপি দেওয়া শুরু হলো, আমাদের পেট সিটি স্ক্যান শুরু হলো, আমাদের ব্রেকে থেরাপি শুরু হলো, অর্থাৎ এবং সার্জারি তো আগে থেকেই ছিল মোটামুটিভাবে। এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হয়ে গেল। সুতরাং ক্যান্সারের আমি বলবো বেশিরভাগ ট্রিটমেন্ট কিন্তু শুরু হয়ে গেল 18 সালেই। পরবর্তীতে যেহেতু আমাদের একটা সেকেন্ড ফেজ, মানে আমাদের এই 4 তলা যে এখন যেটা আছে, এটা মাত্র আমাদের 100 পেশেন্টকে এখানে জায়গা দেওয়া যায়। যেহেতু আমরা বাইরের জন্য ওপেন করেছি, আমাদের রুগী আরও বেশি, তখন আমি আবার পরবর্তী জেনারেল বেলাল রিটায়ারমেন্টে গেলেন, তখন আমি যখন মেজর জেনারেল অ্যাজ ফিজিশিয়ান জেনারেল, আমি তৎকালীন সেনাপ্রধানকে রিকোয়েস্ট করলাম যে স্যার, এর সেকেন্ড ফেজ কিন্তু অলরেডি আমাদের করতে হবে। এই সেকেন্ড ফেজে 7 তলা, ফার্স্ট ফেজে 4 তলা, 4 তলা তো হয়ে গেছে, এখন বাকি 7 তলার জন্য আমাদের পিরিয়ডিক অঙ্ক যে ওখানে যাবে, হেমাটোঙ্ক যেখানে যাবে, সার্জিক্যাল ওখানে যাবে। তো সেটার জন্য একটা বাজেট আমি চাইলাম। আলহামদুলিল্লাহ সেনাপ্রধান আমি অনুমতি দিলেন, এবং আমি বলতে হবে পার্সোনালি নিজের চেষ্টায় তৎকালীন মিনিস্ট্রি অফ ডিফেন্সের মাধ্যমে, আমি প্ল্যানিং মিনিস্ট্রির মাধ্যমে আমি নিজে যোগাযোগ করে 246 কোটি টাকা আমি অ্যাপ্রুভ করে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ সেটার কাজ শুরু হয়ে গেছে 2024 সাল থেকেই, এখনও প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ এটা একটা কম্প্রেসিভ 11 তলা বিল্ডিং, এখানে কমসে কম বাইরের অনেক রোগী ভর্তি হয়ে চিকিৎসা করতে পারবে। এটা আমার মনে একটা জীবনের একটা সেরা সময় ছিল, সেরা কাল ছিল, এবং আমি মনে করি একটা কিছু একটা সশস্ত্র বাহিনী করে কিছু করে রেখে আসতে পেরেছি, এবং সমগ্র দেশবাসীর জন্য করে রেখে আসতে পারছি। সুতরাং এটা আমার খুব ভালো লাগে, এবং আমি ধন্যবাদ জানাই তৎকালীন সেনাপ্রধান, সরকার প্রধান, যে আমার কথায় ওনার কনভিন্স হয়ে এই মানুষের সেবার জন্য এই কাজগুলো করে গেছেন। আমি মনে করি এইটার সব ওনার সারা জীবন পাইতে থাকবেন, এটা একটা সদকা জারির মতো কাজ করবে, এবং আপনিও সেটার অংশীদার। নিশ্চয়ই আল্লাহ, আমি যদি সত্যিকার কাজ করে থাকি, নিশ্চয়ই আল্লাহ তারা আমাকেও সেটার কিছু সব দিবেন বলে মনে করি। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের শেয়ার করার জন্য, এবং আমার দর্শকও জানতে পেরেছে আসলে অনেকের ধারণা সিএমএইচ নিয়ে। আসলে সিএমএইচ কি তাদের চিকিৎসাই করা হয় না শুধু সেনা বাহিনী বা সেনা প্রধানদের যারা রয়েছেন তাদের ফ্যামিলি চিকিৎসা করে কিনা, বা বাইরেরও যে আপনারা সুযোগ সুবিধা রেখেছেন, এটা তো আসলে আমার প্রোগ্রামের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ স্যার আপনাকে শেয়ার করার জন্য। স্যার, বর্তমান সময়ের কাজ নিয়ে একটু কথা বলতে চাই আপনার। স্বাস্থ্যসেবা নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই। আনুমানিক আপনারা হয়তো জানেন যে রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণত আত্মমানবতার সেবায় কাজ করে। আমি মনে করি 30 থেকে 40% কাজ হলো স্বাস্থ্য সম্পর্কিত, আর বাকি কাজগুলো হলো আপনার ডিজাস্টার সম্পর্কিত। মানে ডিজাস্টার মিনস যে বন্যা হয়, আপনার সাইক্লোন হয়, তারপরে আপনার আগুন লাগে, ন্যাচারাল ক্যালামিটিস হয়। ডিজাস্টারের জন্য মূলত 60% কাজ আমরা যদি করে থাকি, বাট 40% কাজ হেলথের জন্য করে থাকি। আমরা কীভাবে সাহায্য করি, আমি একটা এক্সাম্পল দিই। আমার মনে হয় প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি লোক রেড ক্রিসেন্টের মাধ্যমে সাহায্য সহযোগিতা পায়। কীভাবে পায়? আমাদের কতগুলো প্রতিষ্ঠান আছে, যেমন আপনিও জানেন হলিউড রেড ক্রিসেন্ট একটা হাসপাতাল আছে, হলিউড মেডিকেল কলেজ একটা আছে, হলিউড নার্সিং কলেজ আছে, এবং আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্লাড ব্যাংক আছে। ব্লাড ব্যাংকের মধ্যে একটা মোহাম্মদপুর একটা বড় ব্যাংক আছে রেড ক্রিসেন্টের যে ব্লাড ব্যাংকটা কিন্তু অনেক সময় আরও বিখ্যাত ছিল, হয়তো কিছুটা নাম কমে গেছে। হাসপাতাল নামও আগের চেয়ে অনেকটা কমে গেছে। হাসপাতালটা কিন্তু এক সময় অনেক বিখ্যাত হাসপাতাল ছিল, নার্সিং কলেজটা অনেক বিখ্যাত ছিল। এটা অনেকটা কিছুটা মানে অনেকটাই বলবো, অনেকটা এটা গতিপথ হারিয়ে ফেলেছে। আমরা চেষ্টা করতেছি এই ঢাকা ছাড়াও আমার অন্যান্য যে হাসপাতালগুলো আছে, যেমন সিলেটে একটা আমাদের মাতৃযন্ত্র হাসপাতাল আছে, সেখানে কিন্তু অনেক রোগী চিকিৎসা পায়, এবং চিটাগংয়ে কিন্তু একটা মাতৃযন্ত্র হাসপাতাল জেমিসন হাসপাতাল আছে, সেখানে কিন্তু অনেক রোগী চিকিৎসা পায়। সেখানে প্রায় 100-150 মতো বেড আছে, রোগী চিকিৎসা পায়। এবং বিশেষ করে আমানতগঞ্জ বরিশালে একটা হাসপাতাল আছে, হাসপাতাল মানে বড় হাসপাতাল, সেখানে অনেক রোগী চিকিৎসা পায়। আর তাছাড়াও 55 থেকে 56টা কিন্তু আমাদের মাতৃসদন সেন্টার আছে, যেটার মাধ্যমে আমরা মা বিশেষ করে ডেলিভারি এবং প্রিন্যাটাল চেক আপ, পোস্টনাটাল চেক আপ এবং বাচ্চার এই কেয়ারগুলো আমরা দিয়ে থাকি। সুতরাং আমরা আরও বিভিন্ন সময়ে, মহামারীতে সময়, কোভিডের সময়, ডায়রিয়ার সময় আমরা কিন্তু এই চিকিৎসা দিয়ে থাকি। তা আমি মনে করি রেড ক্রিসেন্ট যথেষ্ট ভূমিকা পালন করছে, তবে আরও ভূমিকা পালন করতে পারবে যদি রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান যে অবস্থা, এটা আমি চেষ্টা করছি
সঠিকভাবে এখানে একটা সিন্ডিকেট ছিল, একটা বড় সিন্ডিকেট, যারা সব জায়গা থেকে মানে নিজেদের একটা মধ্যস্বত্বভোগী কিছু কর্ম ছিল, তারা এটাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছিল না। তা আমি এসে 6-7 মাসের মধ্যে মনে করি যে অনেকটা এটা স্ট্রিম লাইনে চলে এসছে। ফর এক্সাম্পল, আপনার রেড ক্রিসেন্ট হলিমে হাসপাতালের আগে ছিল বেতন দিতে পারতাম, লস ছিল, আলহামদুলিল্লাহ এখন বেতন দিতে পারে এবং আগের বেতন শোধ করা শুরু করেছি। আমার মেডিকেল কলেজ যত সচ্ছল আগেও ছিল আর এখনও হচ্ছে, নার্সিং কলেজ আরেকটু ইমপ্রুভ হয়েছে, আর জেমিসন হাসপাতাল অনেক উন্নতি হয়েছে, অনেক টাকা ওদের এখন সাশ্রয় হচ্ছে, এবং সিলাই হাসপাতালটাও অনেক ভালো হয়েছে, এবং আমানতগঞ্জ হাসপাতাল বরিশালেরটাও এখন আয় করছে, আয় বেড়েছে, এবং তারা এখন সক্ষমতা অনেক, যেটা আগে ছিল না তা। এবং মাতৃজন সেন্টারগুলো আমাদের অনেকগুলো আমি কাজ শুরু করেছি। আমি আশা করি আমি যতদিন থাকবো আমি কাজ করে যাব, এখান থেকে একটা দুর্নীতির সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা আমি নষ্ট করার চেষ্টা করব, এটাই আমার ভবিষ্যতের কাজ। স্যার, রেড ক্রিসেন্ট পরিচালিত হসপিটালগুলোতে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা, হলেও তার মান কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ক্যান্সার স্পেশালিস্ট, রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, নিশ্চয়ই আমার এদিকে নজর দেওয়া উচিত। তবে শুধুমাত্র এখন হোলি ফ্যামিলি হাসপাতালে একটা ডে কেয়ার সেন্টার আছে, এটা মাঝখানে বন্ধ ছিল, আমি আবার শুরু করেছি। ক্যান্সারের ডে কেয়ার কেমন দিতে পারছি, নাম্বার 1। নাম্বার 2, কিছু মলিকুলার টেস্ট আছে, কিছু বায়োকেমিক্যাল টেস্ট আছে, টিউমার মার্কার, এই টেস্টগুলো কিন্তু হয়, কিন্তু এখনও ফুল ফেজেড ক্যান্সার ট্রিটমেন্ট হয় না। আমি অলরেডি একটা প্রপোজাল তৈরি করেছি, যেটার মধ্যে একটা ক্যান্সার সেন্টার আমি খুব শীঘ্রই জমা দেব। আমি জানি না, আমাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রথমবার 6 মাসের জন্য, পরেরবার 3 মাসের জন্য। আমি শুনেছি যে এটা নাকি রেড ক্রিসেন্ট চেয়ারম্যান অ্যাজ পার দ্য প্রেসিডেন্ট অর্ডার মিনিমাম কিন্তু 3 বছর নিয়োগ দেয়, এবং তাই কিন্তু দিয়েছে। কিন্তু আমি প্রথম দেখলাম যে আমার বেলা এটা হইল মাত্র 6 মাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, আবারও বলছি, আমি যতদূর জেনেছি রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ইজ অলওয়েজ গিভেন ফর এ 10 year or 3 years, এবং এই আগস্টের পরেও কিন্তু একজনকে 3 years দেওয়া হয়েছিল, কিন্তু আমারটাই কেন 6 মাস দেওয়া হইলো এবং পরে 3 মাস, এটা কিন্তু আমি জানি না। বাট আমাকে যদি সেই সময় দেওয়া হতো, আমি নিশ্চয়ই এখানে একটা ক্যান্সার সেন্টার, আমি যদি নাও থাকি, অলরেডি একটা মলিকুলার ল্যাবের ব্যবস্থা আমি করেছি, অলরেডি আমার একটা এমওইও করে ফেলেছি একটা অস্ট্রেলিয়ান জিং ল্যাবরেটরিজের সাথে, মলিকুলার ল্যাবরেটরি হয়ে যাবে, ডে কেয়ার শুরু হয়ে গেছে, এখন রেডিওথেরাপি মেশিনের চেষ্টা করে যাব, কিন্তু আমি তো সুযোগটা পাই নাই। পাইলে আমি এখন তো শুধুমাত্র ডে কেয়ার কেমোথেরাপি হচ্ছে এবং শুধুমাত্র কিছু টেস্ট হচ্ছে, মলিকুলার বা ইমিউনোহিস্টরি টেস্ট হচ্ছে, সিম্পল টেস্ট, যেটা টিউমার মার্কার। কিন্তু আমি যদি সুযোগ পাই, ইনশাল্লাহ, এখন তো 1 কোটি লোক চিকিৎসা পাই, আমি মনে করি পরবর্তী বাংলাদেশের অনেক ক্যান্সার এখানে চিকিৎসা পাবে ইনশাল্লাহ। স্যার, আপনার মতো একজন গুণী মানুষকে পেয়ে আমার একটি প্রশ্ন রয়েছে, যেটি হয়তো বা আপনি ভালো করে বলতে পারবেন। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হয়ে আমি যেটা মনে করি যে আমাদের অনেক রোগ আছে, আমরা অনেক রোগে অনেক সময় ভুগি, কিন্তু দেখা যাচ্ছে যে একটা কিছু হলে আমরা বিদেশে ছুটছি। দেশের মধ্যে আসলে আমাদের কোথায় অভাব চিকিৎসার, বা সেই ফেইথের জায়গাটা কেন দেশের চিকিৎসা ব্যবস্থা এনশিওর করতে পারছে না যে আমরা দেশেই আমাদের চিকিৎসা প্রপারলি হবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি বলছি যে আমি একজন ডাক্তার, আমি একজন ক্লিনিশিয়ান, আমি রোগীর জানি কি কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিন্তু সেই স্বাস্থ্য সেবার সেই যথাস্থানে নাই। আমি যতদিন সেনাবাহিনী ছিলাম অ্যাজ এ ফিজিশিয়ান জেনারেল, আমি কিন্তু সেনাবাহিনীর মেডিকেল রেড ক্যান্সারের সমস্ত এনশিওর করতে পেরেছি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, কিন্তু এখন আমি কিন্তু সেই অবস্থাতে নাই। আমি মনে করি ওনারা যদি চেষ্টা করতেন, ওনারা যদি ক্লিনিশিয়ান হতেন, ওনারা যদি এই মেডিকেল মানুষের কষ্টটা বুঝতেন, নিজেরা ডাক্তারি করতেন, নিশ্চয়ই তারা বুঝতেন। এবং আমি আরও একটা বলবো যে আমার কাছে যে রোগীগুলো আসে, আমি দেখি কি আমাকে কাছে আসার আগে আরও 5 জন ডাক্তার দেখে আসছি। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি তার রোগটা সম্বন্ধে জানেন? না তো স্যার। কেন? স্যার ডাক্তার তো বললো, কথাই শুনলাম, বুঝতেই পারলাম না, আমার বলা আগে শেষ করে দিল। আর আপনি বেশি কথা বলেন কেন? আপনার চেয়ে আমি বেশি বুঝি, আপনি বেশি কথা বলেন কেন? তারপরে স্যার আর একটা পেশেন্টের যখন দরকার হয় কোর বায়োপসি, তখন লেখে এফএনএসি। আমাদের এখনো জ্ঞানের অভাব আছে, প্রজ্ঞার অভাব আছে, আমাদের ব্যবহারের সমস্যা আছে, এবং বিশেষ করে যে মলিকুলার যে টেস্টের একটা আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি কিন্তু এখনো বাংলাদেশে হয় নাই। স্যার, চিকিৎসকরাও কোনো কারণে কোনো দিক থেকে বায়াসড কিনা? আমি সেটাই বলছি, আমি জানি না। তা আমি আগেই বলছিলাম সেটা তো অবশ্য আমি 2024-এর আগস্টে ছিলাম, ভাবছি না, কিন্তু আগে আমি অনেক জায়গায় প্রশ্ন করেছিলাম।
এটার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না, যা আমাদের দেশের রুগী বাইরে চলে যাবে, বাট সেটা সেই কারণ তো আমার এখন আর নাই, কিন্তু এখনও কেন সেই এতে বেরোতে আসতে পারছি না। আমার মনে হয় এখনও আমাদের মধ্যে সেই ইচ্ছার সদিচ্ছার অভাব আছে কিনা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার যতগুলো পেশেন্ট আছে, এই পেশেন্টকে আপনি জিজ্ঞেস করেন, অনুমতি নেন, আপনি ফোন করেন, দেখেন। আমি মনে করি তারা যারা বিদেশে গিয়েছে, সিঙ্গাপুরে গেছে, থাইল্যান্ড গিয়েছে, ইংল্যান্ডে গেছে, ভারতে গেছে, তারা সবাই বলবে যে আই এম 100% কনফিডেন্ট উইথ ইউর ট্রিটমেন্ট, রাদার দেন আই এম মাচ মোর হ্যাপি উইথ ইউর ট্রিটমেন্ট দেন দি ট্রিটমেন্ট অফ দ্য আউটসাইড কান্ট্রি। তাহলে এখন আমার কাজটা আমি করতে পারি, আমি তো সবাইকে বলতে পারি না আমি যদি দায়িত্ব না পাই। যেমন আমি আলহামদুলিল্লাহ ঢাকা সিএমএইচে বলতে পারি, ঢাকা সিএমএইচে আমি যতদিন ছিলাম এখনও আমি মনে ক্যান্সার সেন্টার, ক্যান্সার ট্রিটমেন্ট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু সারা দেশের দায়িত্ব তো আমি পাই নাই। আমি দায়িত্ব পাই করতাম, ইভেন রেড ক্রিসেন্ট সোসাইটিও আমি দায়িত্ব পাই নাই, অল্প দিনে পেয়েছি, আমি চেষ্টা করছি। আপনি যদি আরও কোনো প্রশ্ন বলতে পারেন, আমি জানি না আপনাকে আমি বোঝাতে পেরেছি কিনা। জি স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। আপনাকে আসলে পেয়ে আমরা আনন্দিত, এবং আমার মনে হয় যে আপনার এই আলোচনাটি এবং কথা যেরকম আমাদের কাছে আজকে খুবই গুরুত্ব বহন করছে, এবং আমার দর্শকও অনেক কিছু জানতে পেরেছে। অনেক প্রশ্ন ছিল হয়তো দর্শকের, আপনার মাধ্যমে সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আমাদের সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি বলতে চাই সত্যিকার অর্থেই যে আমি কিছু কথা বলতে পেরেছি। আমাকে যদি আরও কোনো প্রশ্ন থাকে, আমি ভবিষ্যতে আবারও রাখবেন। চিকিৎসা ব্যবস্থা কোথায় গোলমাল, কেন হচ্ছে না, কি করলে হবে, আমি পরিষ্কার বলে যাব। কারণ আমি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি মানুষকে সেবা করা আমার দায়িত্ব বলে মনে করি। এবং আমি মনে করি যারা ধর্মকে বিশ্বাস করে, যারা সৃষ্টিকতা বিশ্বাস করে, এটা যে কোনো ধর্মই হোক, মানুষের মধ্যে যদি ধর্মজ্ঞান না থাকে সেই মানুষকে কিন্তু পশুর মতো হয়ে যায়। এটা আপনি হিন্দু ধর্ম বলেন, মুসলমান ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ, আমি কিছু কিছু ধর্ম স্টাডিও করেছি। প্রত্যেকটা ধর্মে কিন্তু ভালো কথা, ভালো কাজ, কিন্তু আমরা কিন্তু অনেকেই সেইটা থেকে অনেক দূরে চলে আসছি। আমার মনে হয় যদি আমরা যদি সবাই আন্তরিকভাবে, আমি মনে করি যদি সত্যিকার অর্থে ফিলোসফি নিয়ে মানুষের চিকিৎসার জন্য যদি আমরা ডাক্তার হই, আমরা যদি ব্যবসা করার জন্য ডাক্তার না হই, আমরা যদি বাণিজ্য করার জন্য ডাক্তার না হই, আমরা যদি ব্যবসা করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমরা মনোনীত না হই, আমরা যদি মিসগাইডেড হওয়ার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটিতে মনোনীত না হই, আমি রেড ক্রিসেন্ট লাভের জন্য যদি বোর্ড মেম্বার না হই, আমি এখান থেকে সিন্ডিকেটকে যদি আমি প্রশ্রয় দেওয়ার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটিতে জয়েন না করি, নিশ্চয়ই দেশের উন্নতি করা সম্ভব। রোগীদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের রাইট, চিকিৎসা একটা রাইট, এই রাইটটার জন্য আপনারাও বলবেন, চাইবেন। তা আমরা কি বুঝতে পারলাম যে আমরা যদি কিছু না চাই আমাকে কেউ দেয় না। তাই তো দেখা গেল যে মানুষের একটা পর একটা অনিয়ম হয়ে যাচ্ছে, দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে, মানুষ নিজের ভোট দিতে পারতেছে না, নিজের বাকস্বাধীনতা হরণ হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি এটা কিভাবে সম্ভব হচ্ছে? আলটিমেটলি মানুষের সচেতনার মাধ্যমে একটা বিরাট একটা বলবো যে আমি একটা আন্দোলনের মাধ্যমে আমাদের করতে হলো, সোজা আঙ্গুলে ঘি উঠে এলাম মনে হচ্ছে। তাই আমি যারা আমাদের ক্লায়েন্টস, যাদের দাবি চিকিৎসা, তারাও যেন সোচ্চার হয়, আমি চাইবো তারা নিজেদের মধ্যে একটা সংগঠন করুক, ভোক্তা সংগঠন। তাছাড়া আমাদের দেশে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তো এই আমাকে এখানে আপনি আমন্ত্রিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং ভবিষ্যতে আপনি যদি যে কোনো স্বাস্থ্য সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি ইনশাল্লাহ এখানে এসে কথা বলার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব এবং কৃতজ্ঞ থাকবো। দর্শক, ক্যান্সার মানে জীবন থেমে যাওয়া নয়, সময় মতো পরীক্ষা, সঠিক চিকিৎসা আর মানসিক দৃঢ়তা, এই তিনটি পারে জীবনে নতুন সূচনা এনে দিতে। ছোট উপসর্গগুলোকে অবহেলা করবেন না, নিজের আর পরিবারের জন্য সচেতন থাকুন। আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, স্বাস্থ্যবেলার সঙ্গেই থাকুন, কালবেলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।